আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেলের সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচনী পরিস্থিতি তৈরি হয়নি মনে করে জামায়াত। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মন্তব্য। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণে মেয়রের দায়িত্ব নেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো সমর্থকদের বিক্ষোভ। সোমবার নগর ভবন ব্লকেটের ঘোষণা। সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। বিকেলে শাহবাগ চত্বরে ছাত্রদলের সমাবেশ। এবং আরব আমিরাতকে 27 রানে হারিয়ে 2 ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশের লিড। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ারে প্রথম টি-20 সেঞ্চুরি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ব্যক্তিগতভাবে তার কাছে মনে হয়েছে আগামী নির্বাচন সুষ্ঠু হবে এমন পরিস্থিতি এখনো লক্ষ্য করা যাচ্ছে না। নির্বাচন কমিশনের ভূমিকাও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি। সকালে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে, তবে শুধু কমিশন নয়, ঐক্যমত্য তৈরিতে সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব রয়েছে। তিনি জানান, কমিশন আশা করছে 2-1 দিনের মধ্যে প্রথম পর্বের আলোচনা শেষ হবে। রাজধানী জাতীয় সংসদ ভবনের এলজি হলে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতে ইসলামের 11 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। যে কোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন তারা বিভিন্নভাবে তাদের নীতি নির্ধারকদের কাছে ফিরে যেতে হয়, কারণ আলোচনার টেবিলে অনেক কিছু উপস্থিত হয় যেগুলো পুনর্বিবেচনা দাবি করে। আমরা সেটি অব্যাহত রাখছি এবং আমরা আশা করছি যে এই আলোচনার পরও দ্বিতীয় পর্যায়ের আলোচনায় অনেক কিছুগুলো বিষয় থাকবে। মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। কারণ আজকে বাংলাদেশ যেখানে সে দাঁড়িয়েছে সেটার পিছনে সবচেয়ে বেশি অনুঘটক হিসেবে কাজ করেছিল গত 3টি নির্বাচনের নামে প্রশ্ন। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ গ্রহণ করতে দেওয়ার দাবিতে নগর ভবন ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছেন তার সমর্থকেরা। টানা চতুর্থ দিনে অবস্থান কর্মসূচি পালনের পর তারা এই ঘোষণা দেন। আগামীকাল ব্লকেট কর্মসূচি পালন করা হবে। নগর ভবনের সামনে আছেন লুৎফুর রহমান সোহাগ, সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, ইশরাক হোসেনের সমর্থকদের কি কর্মসূচি রয়েছে সেটি সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিতভাবে জানাবেন। রিদিতা, আজকে সকাল 9টা থেকে নগর ভবনের সামনে যে রাস্তা, সেই রাস্তায় অবস্থান ধর্মঘট পালন করেছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি ছিল যে ইশরাক হোসেনকে যে নির্বাচনী ট্রাইব্যুনালের মাধ্যমে তাকে যে মেয়র ঘোষণা করা হয়েছে, এরপর নির্বাচন কমিশনের গেজেটে যে তাকে মেয়র হিসেবে ঘোষণা করা হয়েছে, সেই ঘোষণাটি বাস্তবায়নের জন্য তাকে যাতে দ্রুত মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করা হয়, সেই দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন। এবং তাদের আরেকটি অভিযোগ রয়েছে যে স্থানীয় সরকার যে উপদেষ্টা রয়েছেন আসিফ মাহমুদ, তার বিরুদ্ধে তাদের অভিযোগ রয়েছে যে সরকারের পক্ষ থেকে গড়িমসি করে ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। সেই কারণে তারা আসিফ মাহমুদের পদত্যাগও তারা দাবি করছেন। এবং আজকে বেলা 1:30 পর্যন্ত তারা এই নগর ভবনের সামনের রাস্তা তারা বন্ধ করে রেখেছিলেন। এখন এই নগর ভবনের ভিতরে ঢাকাবাসীর ব্যানারে একটা অবস্থান কর্মসূচি চলছে এবং নগর ভবনের ভিতরে এখানকার যেসব শ্রমিক কর্মচারী ইউনিয়ন যেসব রয়েছে তারাও কিন্তু অবস্থান ধর্মঘট পালন করছেন এবং তাদের বক্তব্য হলো যে দ্রুততম সময়ের মধ্যে
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ নেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, না হলে তারা কঠোর আন্দোলন করবেন। এবং তারা বলছেন যে আগামীকাল সকাল 11টা থেকে বেলা 3টা পর্যন্ত তারা নগর ভবন ব্লকেট কর্মসূচি পালন করবেন এবং এই সময়ের মধ্যে নগর ভবনের সমস্ত সেবা যাতে বন্ধ থাকে সেই ধরনের তারা আন্দোলন করবেন এবং তারা সামনের রাস্তা তারা পুরোটা বন্ধ করে রাখবেন। এবং তারা বলছেন যে এর মাধ্যমে যদি সরকার তাদের দাবি না মেনে নেয় তাহলে তারা আরও কঠোর কর্মসূচি দিবেন এবং তাদের সেই কর্মসূচির মধ্যে যে রেলপথ রয়েছে সেটি তারা বন্ধ করে দিতে পারেন, কিংবা ঢাকার অন্যান্য রাস্তা তারা বন্ধ করে দিতে পারেন। এমনকি তারা প্রধান উপদেষ্টা যে সরকারি বাসভবন যমুনা সেখানেও তারা অবরোধের একটা হুঁশিয়ারি দিয়েছেন। তো তারা বলছেন যে যত দ্রুত সম্ভব দ্রুত সময়ের মধ্যে তারা যেন ইশরাক হোসেনকে তারা ঢাকার মেয়র হিসেবে দেখতে চান, কারণ তারা মনে করছেন যে ইশরাক হোসেন মেয়র না থাকার কারণে এবং যে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে এখন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন চলছে এর ফলে তারা বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তো নগর কর্তৃপক্ষের সেবা যেন আরও গতিশীল হয় সেই কারণে তারা চাচ্ছেন যে দ্রুততম সময়ের মধ্যে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে পাওয়ার জন্য। রিদিতা, ধন্যবাদ আপনাকে। শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারের দাবিতে আজও উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। সাধারণ শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন সকাল থেকে বিক্ষোভ করছে। সকালে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দ্রুত সাম্য হত্যার বিচারের দাবি জানিয়েছেন তারা। একই দাবিতে বিকেলে শাহবাগে সমাবেশ করবে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিয়াজ ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি এখন কেমন দেখছেন জানাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার চেয়ে শাহবাগ থানায় প্রায় 1 ঘন্টা ব্যাপী বিক্ষোভ করে ছাত্ররা এবং এরপরে কিন্তু শাহবাগ থানার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা একটি বৈঠক করে এবং বৈঠক করে ছাত্ররা আশ্বাসে কিন্তু পুলিশের আশ্বাসে এখান থেকে সরে গিয়েছে। তবে তারা যে বিষয়টা আমাদের জানিয়েছেন যে তাদের যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদের মূল আসামিদের ধরতে হবে এবং সেই সাথে দ্রুত আইনে এই মামলাটির বিচার করতে হবে। বিকেলের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির একটি বৈঠক আছে, সেখানে সেই বৈঠকটি হওয়ার পরে মূলত আমাদের একটি আনুষ্ঠানিক ব্রিফ করার কথা রয়েছে সামনের কর্মসূচি নিয়ে। একেবারে জানিয়ে রাখি যে সাম্যর এই বিচারের দাবিটি কিন্তু সকালে রাজু ভাস্কর্যের সামনে একটি বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তিনি অংশগ্রহণ করে যেটি আমাদের বলেছে সাম্য হত্যার বিচার চেয়ে তিনি বলেন যে তারা আসলে সহযোগিতা পাচ্ছে না। সেখানে কিন্তু সামনের ডিপার্টমেন্টের সব শিক্ষার্থীরা রয়েছেন এবং তার ভাই ছিলেন এবং অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন এবং তারা সাম্য হত্যার বিচার চেয়েছেন। একটা বিষয় জানিয়ে রাখি যে তারা কিন্তু সেখান থেকে মিছিলটি নিয়ে সেই শাহবাগ মোড়ে অবস্থান করে। বর্তমানে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে ফিরে গিয়েছে এবং সেখানেই আন্দোলন চালিয়ে যাবে বলছেন আমাদের। ধন্যবাদ আপনাকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় হত্যাসহ বিভিন্ন অভিযোগের মামলায় আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা বাহিনীর সাবেক সদস্যসহ 6 জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিরা হলেন সাভারে আসাবুল ইয়ামিনকে গুলি করে এপিসি থেকে ফেলে দিয়ে হত্যার ঘটনায় পুলিশের নায়ক সোহেল এবং আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান ও জাকির হোসেন। এছাড়াও মোহাম্মদপুরে প্রকাশ্যে গুলি করার ঘটনায় আনসার সদস্য ওমর ফারুক এবং কে এম ফজলে রাব্বিকেও হাজির করা হয়েছে। তাদের বিরুদ্ধে আজ তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক করা আছে। বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, দিন যত যাচ্ছে জাতির সংখ্যা তত বাড়বে, একটি বিপদের দিকে যাচ্ছে। তিনি বলেন, ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই, সে বিষয়ে ঐক্যমত্য হয়েছে, সেগুলো জানি, নির্বাচনের রোডম্যাপ দিলেই হবে। চট্টগ্রাম বন্দর সহ গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত রাজনৈতিক সরকার নেবে বলে উল্লেখ করেন তিনি। বাংলাদেশটা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে পড়ে আছে এই মুহূর্তে। বাংলাদেশ কোথায় যাচ্ছে কেউ জানে না। বাংলাদেশের জনগণ একটা স্বৈরাচারকে বিদায় করেছে, একটা ফ্যাসিস্টকে বিদায় করেছে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। মূলত দিশাই ছিল আন্দোলন। গত 10-15 বছর ধরে এই আন্দোলন একেবারে চূড়ান্ত পর্যায়ে সবাই মিলে স্বৈরাচারকে বিদায় করেছে। তারপর থেকে যে গণতান্ত্রিক
অর্ডারের মধ্যে, প্রক্রিয়ার মধ্যে দেশটা যাবে, এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এবং সকলের মধ্যে একটা সংখ্যা কাজ করছে যে কি বাংলাদেশ আদৌ গণতান্ত্রিক প্রক্রিয়াতে যাবে কিনা, বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পাবে কিনা। স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় শনিবার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতের আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামে ল্যান্ড কাস্টমস স্টেশন দিয়ে ফলের স্বাদযুক্ত পানীয়, কোমল পানীয়, প্রক্রিয়াজাত খাদ্য, প্লাস্টিক পণ্য, সুতার উপজাত আসবাবপত্র রফতানি করা যাবে না। পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন বা LCS এর জন্য এটি প্রযোজ্য হবে। তবে বাংলাদেশ থেকে মাছ, ভোজ্য তেল ও LPG আমদানিতে কোনো বাধা নেই। প্রথম টি-20তে আরব আমিরাতকে 27 রানে হারিয়েছে বাংলাদেশ। 2 ম্যাচ সিরিজের লিড নিল বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ারে প্রথম টি-20 সেঞ্চুরিতে 191 রান করে টিম টাইগার্স। জবাবে ব্যাট করতে নেমে 164 রানে থামে স্বাগতিকদের ইনিংস। তানভীর আহমেদের রিপোর্ট। জয় দিয়ে টি-20তে অধিনায়ক হিসেবে পথ চলা শুরু করলেন লিটন দাস। তার নেতৃত্বে অনেকটাই নতুন চেহারার একাদশ নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্তদের মতো অভিজ্ঞদের বেঞ্চে রেখে ওপেনিংয়ে পারভেজ ইমনের ওপর ভরসা রাখে টিম ম্যানেজমেন্ট। শারজায় টস হেরে 2 তরুণ ওপেনার তানজিদ তামিম ও ইমন ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই ভালো শুরু পায়। তবে উইকেটে থিতু হওয়ার আগেই 10 রান করে সাজঘরে ফিরে যান তামিম। এরপর অধিনায়ক লিটন ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেননি। মাত্র 11 রান আসে তার ব্যাট থেকে। পাওয়ার প্লেতে বাংলাদেশ করে 2 উইকেটে 55 রান। তাহিদ হৃদয়, জাকের আলীরা শুরু পেলেও উইকেটে টিকতে পারেননি। ব্যাটারদের আসা যাওয়ার মাঝেও আরেক প্রান্তে রীতিমতো ঝড় তুলেছেন ইমন। শেষ পর্যন্ত 9 ছক্কা ও 5-4-এ তার ইনিংস থামে 54 বলে 100 রানে। বাংলাদেশ 7 উইকেটে 191 রানের সংগ্রহ পায়। তামিম ইকবালের পর টি-20তে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সেঞ্চুরি করেছেন ওপেনার ইমন। 2016 সালে টি-20 বিশ্বকাপে ওমানের বিপক্ষে তামিম 3 অঙ্ক ছুঁয়েছিলেন 60 বলে, আর ইমনের সেঞ্চুরি করতে লেগেছে 53 বল। সাথে টি-20তে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা রেকর্ড এখন ইমনের। জবাবে ব্যাট করতে নেমে 41 রানে 2 উইকেট হারায় আরব আমিরাত। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ও রাহুল চোপড়ার 62 রানের পার্টনারশিপে শুরুর ধাক্কা ভালোভাবে কাটিয়ে ওঠে স্বাগতিকরা। ওয়াসিম 39 বলে 54 করে আউট হন। রাহুলের ব্যাট থেকে আসে 35 রান। এরপর আসিফ খানের জড়ো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন দেখে আরব আমিরাত। 21 বলে 42 রান করা আসিফকে ফিরিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন পেসার হাসান মাহমুদ। বাংলাদেশের হয়ে এই পেসার নিয়েছেন 3 উইকেট। তানভীর আহমেদ, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। তামিম ইকবালের পর আন্তর্জাতিক টি-20তে বাংলাদেশ দ্বিতীয় সেঞ্চুরি দেখা পেয়েছে পারভেজ ইমনের হাত ধরে। প্রায় 9 বছর পর টি-20তে ম্যাজিক ফিগার আনা পারভেজ ইমন জানিয়েছেন তামিমের অনুপ্রেরণা তাকে এতদূর নিয়ে এসেছে। পারফরমেন্সের ধারাবাহিকতায় এখন ধরে রাখার লক্ষ্য টাইগার ওপেনের। স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ সোমবার রাত 9টায়। পাকিস্তান সফরের আগে জয় দিয়ে UAE সিরিজ শেষ করতে চায় পারভেজ ইমনের টিম টাইগার্স। নিজের ইন্টেন্টটা চেঞ্জ না করার চেষ্টা করতেছিলাম। আমি সবসময় আমার স্ট্রেংথের জন্য ওয়েট করতেছিলাম, বাট এটাও মাথায় ছিল যে খেলাটা বড় করতে হবে। এক সেট থেকে করতেছে, আমাকে ওই জিনিসটা ক্যারি করতে হবে। সো আমি আমার বেস্টটার চেষ্টা করছি। ড্রেসিং রুমে আসার পরে আমার মনে পড়ছে যে তামিম ভাই ফার্স্ট সেঞ্চুরি ছিল, সো এটা আমার সেকেন্ড ছিল। সো সব মিলে ভালো লাগছে। তামিম ভাইয়ের ছোটোবেলা থেকে ফলো করতাম। শুরু হচ্ছে বিভিন্ন সামাজিক ইস্যু ও পরিবর্তনের গল্প নিয়ে তরুণদের ভাবনায় বিশেষ টেলিভিশন শো ভিন্ন ভাবনা। সকালে চ্যানেল আই কার্যালয়ে এই শো এর নাম উন্মোচন করা হয়। একই সাথে নাম বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়। বিশেষ আয়োজনে বক্তারা বলেন, আধুনিক গণমাধ্যম সমাজের ইতিবাচক পরিবর্তনে কাজ করে। তাদের মতে বেশিরভাগ টেলিভিশন শো তৈরি করা হয় টিআরপি বাড়ানোর জন্য, কিন্তু এই ক্ষেত্রে চ্যানেল আই ব্যতিক্রম। তাফিমুল ইসলামের রিপোর্ট।
ওয়াটার এইড বাংলাদেশ ও চ্যানেল আই এর যৌথ উদ্যোগে বিভিন্ন সামাজিক ইস্যু ও পরিবর্তনের গল্প নিয়ে তরুণদের ভাবনায় বিশেষ টেলিভিশন শো এর আনুষ্ঠানিক নাম ঘোষণা অনুষ্ঠান। দেশ বিদেশ থেকে পাঠানো 3000 প্রস্তাব থেকে বেছে নেওয়া হয় একটি নাম। বিদেশ থেকে ডাক্তার শামীমের পাঠানো ভিন্ন ভাবনা নামটি নির্বাচন করে জুরি বোর্ড। অনুষ্ঠানে নাম ঘোষণা করেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান। বিজয়ীকে পুরস্কার প্রদান করেন চ্যানেল আই এর নির্বাহী পরিচালক প্রশাসন মোহাম্মদ মাসুদ, নির্বাহী পরিচালক প্রোগ্রাম অপারেশন হারুনুর রশিদ ও ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। ভিন্ন ভাবনা টেলিভিশন শোটি পরিচালনা করবেন স্বপ্না রেজা। নামের জন্য কেন এই ব্যতিক্রমী আয়োজন তা তুলে ধরেন তিনি। আমরা কিন্তু জানতে পেরেছি না, মানুষ আসলে সবাই ভাবছে, আমরা সবাই ভাবছি দেশকে নিয়ে, আমরা সবাই ভাবুক, আমরা একটা সুন্দর স্বপ্ন বাংলাদেশ দেখতে চাই। কেন এমন একটি ব্যতিক্রম শোতে অংশগ্রহণ তা তুলে ধরেন ওয়াটার এইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর। এভরিডে যে সমস্ত সামাজিক ইস্যুগুলো আমরা ফেস করছি সেখানে আমরা বের করে আনতে চেষ্টা করব যে এই সমস্যা সমাধানে আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল কি করতে পারি, আমি আমার পরিবার এখানে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে। নাম উন্মোচনের মাধ্যমে এটি একটি প্রাতিষ্ঠানিকতা পেয়েছে যা আগামীতে এগিয়ে যাবে বলে মনে করেন আমন্ত্রিত অতিথিরা। অনেকদিন ধরে আমরা একসাথে কাজ করছি, আজকে একটা নাম উন্মোচনের মধ্য দিয়ে আবার নতুন পদক্ষেপ আমরা নিতে যাচ্ছি। একই সাথে স্বপ্না রেজার নেতৃত্বে পরিচালনায় আমরা যে এতদূর এগিয়ে এসেছি তার অবদান অনস্বীকার্য। আধুনিক গণমাধ্যম তার সাথে আরো দুটি কাজ করে, একটা হচ্ছে টু মোটিভেট টু পারসু, এবং সে পারসুটা কেন করে, মোটিভেটটা কেন করে, ইন অর্ডার টু ব্রিং পজিটিভ চেঞ্জ, ইতিবাচক সমাজের পরিবর্তনের জন্য কাজ করে। সেই কাজ আমরা করব। অনুষ্ঠানে বক্তারা বলেন, সোনার বাংলাদেশ গড়তে হলে একটি সুন্দর সবুজ বাংলা গড়তে হবে। চ্যানেল আই ও ওয়াটার এইড বাংলাদেশ যে উদ্যোগ নিয়েছে তা সেই লক্ষ্যে তাড়াতাড়ি পূরণ করবে বলে আশা তাদের। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ফিরে এলাম বিরতির পর। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের টেলিভিশন চ্যানেল 12 এ তথ্য জানিয়েছে। এটি ইসরায়েলের প্রধান ও ব্যস্ততম আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় সাময়িক স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে তা এখনো স্পষ্ট নয়। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার সময় ইসরায়েলের মধ্যাঞ্চল জুড়ে সতর্কতা স্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। তাদের দাবি, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ওদিকে ইয়েমেনে ইরান সমর্থিত হুতিরা বলছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়েই ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে তারা এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি রাজ্যে ভয়াবহ টর্নেডোতে কমপক্ষে 21 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অনেকে। স্থানীয় সময় শুক্রবার রাতে কেন্টাকি ও মিসৌরির বেশ কিছু এলাকায় একাধিক টর্নেডো আঘাত হানে। কেন্টাকি গভর্নর অ্যান্ডি বেশিয়ার এক্স বার্তায় জানান, শুক্রবারের রাতে ঝড়ে রাজ্যে অন্তত 14 জনের মৃত্যু হয়েছে। কেন্টাকিতে ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে লরেল কাউন্টিতে। শেরিফ অফিস জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধারের কাজ চলছে। অন্যদিকে মিসৌরি রাজ্যে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। নেটওয়ার্ক ডাটা কৃষি সংবাদ। পটুয়াখালীতে বোরোর ভালো ফলন হওয়ায় কৃষক সংবর্ধনা ও আনন্দ উৎসব হয়েছে। সফল কৃষকদের সম্মানিত করার ব্যতিক্রমী ওই উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে। এনায়েতুর রহমানের রিপোর্ট। সদর উপজেলার পূর্ব হেতালিয়া গ্রামে এবছর বিরিধান 74 আবাদ করে লাভবান হয়েছেন কৃষক। তাদেরকে উৎসাহিত করতে প্রীতিভোজ ছাড়াও আয়োজন ছিল হাল চাষ, খড়কাটা, ফুটবল, হাডুডু, ঘোড়দৌড়, তৈলাক্ত কলাগাছ, বেয়ে ওঠা সহ গ্রামের ঐতিহ্যবাহী বিভিন্ন খেলাধুলার প্রতিযোগিতা উপভোগ করেন নানা বয়সী দর্শক। এই খেলা দেখে এই গ্রামবাসীর হাজার হাজার জনতা লোকজন ভিড়ে উপভোগ করতে পেরে আমরা খুবই আনন্দিত। গ্রামের খেলাগুলো হওয়া উচিত, ফুর্তি লাগে, দেখতে ভালো দেখে। এই প্রথম খুব আনন্দ লাগতেছে, আমাকেও খুব খুশি। সবাই গ্রামের লোকজন আছে, ফ্যামিলি সহ আইছে, কথা খুবই সুন্দর লাগছে। আমাদের খুব ভালো লাগছে, আমাদের খুব ভালো লাগে এগুলো দৌড়াইতে। হাডুডু খেলা দেখছি, ঘোড়ার দৌড় দেখছি। ঘোড়ার দৌড় দেখে অনেক খুশি, অনেক দূর দূর এলাকা থেকে মানুষজন আসছে। আয়োজকরা বলছেন, গ্রাম বাংলার ঐতিহ্য বজায় রেখে জেলার অন্যান্য এলাকায়ও
এমন অনুষ্ঠান আয়োজন হলে কৃষিকাজে উৎসাহ বাড়বে। কৃষকদেরকে উৎসাহিত করার জন্য, কৃষিকাজে উৎসাহিত করার জন্যই মূলত আজকের এই কৃষক সংবর্ধনা এবং উৎসব অনুষ্ঠান। প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামের কৃষকদেরকে যথাসম্ভব অন্ততপক্ষে হলে ইউনিয়নে একটা এরকম ধরনের আয়োজন করিয়া উৎসব করে কৃষকদেরকে উৎসাহিত করা উচিত। কৃষি বিভাগ বলছে জেলায় এবছর 18,500 হেক্টর জমিতে বোরোর আবাদ হয়েছে। সেচ ব্যবস্থাপনা বাড়ানো গেলে হাইব্রিড ও উপসি বোরোর আবাদ আরও বাড়বে। এনায়েতুর রহমান, চ্যানেল আই, পটুয়াখালী। প্রকৃতি সংবাদ। আইন অমান্য করে গাইবান্ধার সদর, পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জের লোকালয় ও ফসলি জমিতে গড়ে উঠেছে অবৈধ ইটভাটা। ভাটায় কাঠ পোড়ানোয় বনভূমি যেমন উজাড় হচ্ছে, কাটা হচ্ছে ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি। ভাটার বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ার পাশাপাশি নষ্ট হচ্ছে ফল, ফসল, প্রকৃতি ও পরিবেশ। অবৈধ ইটভাটা বন্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। অবৈধ ইটভাটা বন্ধে অভিযান পরিচালনা সহ তৎপর রয়েছে পরিবেশ অধিদপ্তর। ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্র আফরোজা হাসির রিপোর্ট। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আবাসিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমিতে আইন করে ইটভাটা স্থাপন নিষিদ্ধ করেছে সরকার। কিন্তু আইন লঙ্ঘন করে 7 উপজেলার বিভিন্ন স্থানে গড়ে উঠেছে 125টি ইটভাটা, যার অধিকাংশের নেই পরিবেশের ছাড়পত্র। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন এলাকাবাসী। আম, জাম কিংবা কাঁঠাল, নারিকেল, সুপারি এই ফলগুলো আর হচ্ছেই না। গ্যাস ছাড়ার কারণে এই ক্ষতিটা হয়েছে। ইট নির্মাণের মাটিও সংগ্রহ করা হচ্ছে ফসলি জমি থেকে। ফল ফসল নষ্ট হওয়ায় চরম হুমকিতে কৃষকরা। ভাটা তো মেলা ধরনের ক্ষতি হয়, এলাকার আমটাম বা ধান এলে ক্ষতি হচ্ছে ভাই। ইটভাটার যে গ্যাস ছাড়লে যে তাপমাত্রা হয়, এটার ফলে ধানে আসলে হিটস্ট্রোকের কারণে। এছাড়াও যদি কৃষকরা আমাদের কাছে অভিযোগ করে স্পেসিফিক যে ইটভাটার কারণে এইরকম হয়েছে, তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেব। পরিবেশ বিরোধী ইটভাটা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তরের। অবৈধ ভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করছি, করে মোট 69 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। আর অন্যান্য ভাটার বিরুদ্ধে আমাদের এখনো চলমান আছে আইনগত ব্যবস্থা গ্রহণ। খাদ্য নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনে জোর দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুষ্ঠু নির্বাচনের পরিস্থিতি তৈরি হয়নি মনে করে জামায়াত। নির্বাচন কমিশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে মন্তব্য। ইশরাক হোসেনের ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্বে নেওয়ার দাবিতে চতুর্থ দিনের মতো সমর্থকদের বিক্ষোভ। সোমবার নগর ভবন ব্লকেটের ঘোষণা। সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ চলছে। বিকেলে শাহবাগ চত্বরে ছাত্র দলের সমাবেশ। এবং আরব আমিরাতকে 27 রানে হারিয়ে 2 ম্যাচে টি-20 সিরিজে বাংলাদেশের লিড। পারভেজ হোসেন ইমনের ক্যারিয়ারে প্রথম টি-20 সেঞ্চুরি। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।